আজকের আলোচনায় স্বাগতম। আমরা আজকে পাওয়ার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ প্রোটেক্টিভ রিলে নিয়ে কথা বলবো। আমাদের হাতে ডক্টর মেহেদী হাসানের কিছু স্লাইড আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তো ওগুলো দেখেই আমরা বোঝার চেষ্টা করব এই রিলে জিনিসটা কি আর কিভাবে এটা আমাদের পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমকে বাঁচিয়ে রাখে। ঠিক। এই রিলেগুলো দেখতে হয়তো ছোট, কিন্তু পাওয়ার সিস্টেমের সেফটি আর রিলায়েবিলিটির জন্য এদের ভূমিকা কিন্তু বিশাল। মানে যে কোনো ফল্ট বা সমস্যা হলে এরাই ফার্স্ট রেসপন্ডার। আমরা আজকে একদম বেসিক থেকে শুরু করে এর লেটেস্ট ডিজিটাল ফর্ম পর্যন্ত মানে পুরো ব্যাপারটা নিয়েই আলোচনা করব। দারুণ। তাহলে একদম শুরুতেই আসি। এই যে প্রোটেক্টিভ রিলে বলছি, এটা আসলে কি জিনিস, একেবারে বেসিক কনসেপ্টটা? হ্যাঁ, সহজ করে বললে রিলে হলো একটা অটোমেটিক সুইচ। ধরুন লাইনে কারেন্ট হঠাৎ খুব বেড়ে গেল বা ভোল্টেজ উল্টোপাল্টা হচ্ছে, মানে কোনো একটা গন্ডগোল বেঁধেছে। রিলে এই অস্বাভাবিক অবস্থাটা ডিটেক্ট করতে পারে। আর যেই বুঝতে পারল, অমনি এর ভেতরের কন্ট্যাক্টগুলো অপারেট করে সার্কিট ব্রেকারকে একটা সিগন্যাল পাঠায়। ওই সিগন্যালেই সার্কিট ব্রেকারটা ট্রিপ করে, মানে খুলে যায়, আর ফল্টি অংশটা বাকি সিস্টেম থেকে আলাদা হয়ে যায়। ফলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। ও আচ্ছা, মানে ও বিপদটা সেন্স করে ব্রেকারকে খবর দেয়। ঠিক তাই। এর আসল কাজটাই হলো কম্পেয়ার করা, বুঝলেন? এটা সারাক্ষণ ধরে সিস্টেমের কোনো একটা প্যারামিটার, যেমন ধরুন কারেন্ট, মাপতে থাকে। আর সেই মাপা ভ্যালুটাকে একটা প্রিসেট ভ্যালুর সাথে মেলায়, মানে একটা সেটিং আগে থেকেই ঠিক করা থাকে। যদি মাপা ভ্যালুটা সেটিংয়ের চেয়ে বেশি হয়, তার মানে বিপদ। তখন রিলে অ্যাক্টিভ হবে, ব্রেকারকে ট্রিপ করাবে। আর যদি ভ্যালু সেটিংয়ের নিচে থাকে, তার মানে সব ঠিক আছে। রিলে তখন একদম চুপচাপ, কোনো অ্যাকশন নেই। অনেকটা গার্ডের মতো, সব সময় অ্যালার্ট থাকছে। আচ্ছা, এর ইনপুট আউটপুট ব্যাপারটা তাহলে কিরকম? হ্যাঁ, ঠিক ধরেছেন। ইনপুট হিসেবে ও কিন্তু সরাসরি পাওয়ার লাইনের হাই ভোল্টেজ বা হাই কারেন্ট নেয় না। ওটা সম্ভাবনা খুব ডেঞ্জারাস। এর বদলে কি হয়, কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি লাইনের কারেন্টকে অনেক কমিয়ে আনে, আর পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা পিটি ভোল্টেজকে কমিয়ে আনে। এই লো লেভেল সিগন্যালগুলোই রিলের ইনপুট। আর আউটপুট? আউটপুটটা তুলনামূলক সিম্পল, সাধারণত একটা কন্ট্যাক্ট ক্লোজ করা, মানে একটা সুইচ অন করার মতো, কখনো কখনো অবশ্য ওপেনও করতে পারে। এই কন্ট্যাক্টটাই সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিটটাকে কমপ্লিট করে দেয় আর ব্রেকার খুলে যায়। স্লাইডে একটা ডায়াগ্রামও আছে দেখছি। এটা কি এই পুরো প্রসেসটাই দেখাচ্ছে? হ্যাঁ, এই ডায়াগ্রামটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, এখানে পাওয়ার লাইন দেখানো হয়েছে, তার সাথে সিরিজে একটা সিটি লাগানো। এই সিটি কি করছে, লাইনের মেইন কারেন্টের অনুপাতে একটা ছোট কারেন্ট তৈরি করে রিলের কয়েলে পাঠাচ্ছে। নর্মাল অবস্থায় কারেন্ট কম, তাই রিলে শান্ত। আচ্ছা। এবার ধরুন লাইনের ওই এফ লেখা জায়গাটায় একটা ফল্ট হলো, শর্ট সার্কিট হতে পারে। সঙ্গে সঙ্গে লাইনে কারেন্ট হু হু করে বেড়ে যাবে। সিটি তখন সেই বেশি কারেন্টের অনুপাতে একটা বেশ বড় কারেন্ট রিলে কয়েলে পাঠাবে। হুম। এই হাই কারেন্টের জন্য রিলের কয়েলটা তখন একটা শক্তিশালী ম্যাগনেট হয়ে যাবে, হয়ে ওর ভেতরের আর্মেচার বা অন্য কোনো মেকানিক্যাল পার্টকে টেনে ধরবে। অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, অ্যাট্রাক্ট করবে। ফলে রিলের যে নর্মালি ওপেন কন্ট্যাক্টটা ছিল, সেটা ক্লোজ হয়ে যাবে। আর ডায়াগ্রামে দেখুন, এই কন্ট্যাক্টটা একটা আলাদা ডিসি সার্কিটকে কমপ্লিট করছে। হুম। ওই সার্কিটে একটা ব্যাটারি আছে, আর সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল আছে। যেই সার্কিট কমপ্লিট হলো, ব্যাটারির পাওয়ার ট্রিপ কয়েলে গেল। ট্রিপ কয়েল অ্যাক্টিভেটেড হয়ে মেকানিক্যালি সার্কিট ব্রেকারটাকে খুলে দিল। আর ফল্টি অংশটা আলাদা হয়ে গেল। একদম। বাসবার থেকে বা পাওয়ার সোর্স থেকে ফল্টি সেকশনটা ডিসকানেক্টেড। এভাবেই রিলে পুরো সিস্টেমটাকে রক্ষা করে। বাহ, সিস্টেমটা বেশ সিম্পল, কিন্তু কাজের। কিন্তু রিলে তো নিশ্চয়ই গোড়া থেকে এরকম ছিল না। টেকনোলজির সাথে সাথে এদেরও তো বদল হয়েছে, তাই না? এদের এভলিউশনটা কেমন ছিল? অবশ্যই, সময়ের সাথে সাথে রিলে প্রযুক্তিতে বিরাট পরিবর্তন এসেছে। আমরা মোটামুটি 3টে জেনারেশন দেখতে পাই। প্রথমটা হলো গিয়ে ইলেকট্রোমেকানিক্যাল রিলে। ধরুন 1910 থেকে 1970 সাল পর্যন্ত এদেরই দাপট ছিল। এগুলো ছিল খাঁটি মেকানিক্যাল ডিভাইস, লোহা, তামা, স্প্রিং এসব দিয়ে তৈরি। কাজ করত ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা ইন্ডাকশনের উপর ভিত্তি করে। যেমন অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ বা ইন্ডাকশন ডিস্ক টাইপ। আমরা ইন্ডাকশন ডিস্ক নিয়ে পরে আরেকটু ডিটেলে যাব। এগুলোর সুবিধা ছিল বেশ শক্তপোক্তম, সিম্পল ডিজাইন, আর তখনকার দিনে বেশ রিলায়েবলও ছিল। কিন্তু অসুবিধাও নিশ্চয়ই ছিল। হ্যাঁ, অসুবিধা তো ছিলই। প্রথমত সাইজে বেশ বড় হতো, কাজ করতে একটু সময় নিত, মানে স্লো ছিল। নিজেদের চলার জন্য বেশ খানিকটা পাওয়ারও নিত। আর ধুলোবালি, পার্টসের ক্ষয় এসবের জন্য রেগুলার মেনটেন্যান্স লাগত। আচ্ছা।
এরপর? পর 70-এর দশক থেকে শুরু হলো স্ট্যাটিক রিলের যুগ, চলল প্রায় 1990 পর্যন্ত। এখানে মেকানিক্যাল পার্টসের বদলে এলো অ্যানালগ ইলেকট্রনিক্স, ট্রানজিস্টর, ডায়োড, অপ্যাম্প, আইসি, লজিক গেট এইসব। যেহেতু কোনো মুভিং পার্টস ছিল না, তাই এদের নাম হলো স্ট্যাটিক। এগুলোর সুবিধে কি ছিল? এগুলো আগেরগুলোর চেয়ে অনেক ফাস্ট ছিল, অনেক সেন্সিটিভও ছিল, মানে কম সিগন্যালেই কাজ করত। পাওয়ার কনজাম্পশন অনেক কম, আর মেইনটেন্যান্সও প্রায় লাগতো না বললেই চলে। তাহলে তো বেশ ভালো, কোনো সমস্যা ছিল না? সমস্যাও ছিল, যেমন ভোল্টেজ স্পাইক বা সার্জ হলে এরা সহজেই নষ্ট হয়ে যেতে পারত, আর এদের ফাংশনালিটি বা সেটিং বদলানোর ফ্লেক্সিবিলিটি কম ছিল। আচ্ছা, আর এখনকার রিলে? আর এখন আমরা আছি নিউমেরিক্যাল বা ডিজিটাল রিলের যুগে। এটা শুরু হয়েছে 1990-এর দশক থেকে, আর এখনও এটাই স্ট্যান্ডার্ড। এগুলো আসলে এক একটা স্পেশালাইজড কম্পিউটার। এরা সিটিপিটি থেকে অ্যানালগ সিগন্যাল নেয়, সেটাকে ডিজিটাল নাম্বারে কনভার্ট করে, তারপর মাইক্রোপ্রসেসর বা ডিএসপি সেই ডিজিটাল ডেটার উপর জটিল সব ক্যালকুলেশন চালায়, মানে প্রোটেকশন অ্যালগোরিদম রান করে। যেমন ফুরিয়ার অ্যানালিসিস। ঠিক, ফুরিয়ার অ্যানালিসিস করে কারেন্ট ভোল্টেজের আসল মান, ফেজ অ্যাঙ্গেল এগুলো বের করে। তারপর দেখে ফল্ট হয়েছে কি না, হলে কি ধরনের ফল্ট। এর সুবিধা তো অঞ্চন, মানে প্রচুর, অবিশ্বাস্য রকম অ্যাকুরেট, কাজ করে মিলি সেকেন্ডে। একটাই রিলে অনেক রকম প্রোটেকশন দিতে পারে, ওভার কারেন্ট, ডিফারেন্সিয়াল, ডিস্টেন্স সব। নিজের সমস্যা নিজেই ধরতে পারে, মানে সেলফ ডায়াগনস্টিক্স আছে। আর সবচেয়ে বড় কথা, এরা ডিজিটাল কমিউনিকেশন করতে পারে, কন্ট্রোল রুমের সাথে, অন্য ডিভাইসের সাথে। বাহ, কোনো অসুবিধা নেই? অসুবিধা বলতে এদের কনফিগার করার জন্য স্পেশাল সফটওয়্যার লাগে, আর ব্যবহারের আগে একটু ভালোভাবে জানতে হয় আর কি। তার মানে একটা সিম্পল মেকানিক্যাল গার্ড থেকে একেবারে ইন্টেলিজেন্ট ডিজিটাল কমান্ডো হয়ে গেছে। পুরো প্রোটেকশন ফিলসফিটাই বদলে গেছে এর জন্য। স্লাইডে তো এই বিভিন্ন ধরনের রিলের ছবিও দেওয়া আছে। ছবিগুলো দেখলে হয়তো পার্থক্যটা আরও স্পষ্ট হবে। হ্যাঁ, ছবিগুলো দেখলে একটা ভালো আইডিয়া হবে। উপরের সারিতে দেখুন ইলেকট্রোমেকানিক্যাল রিলে। প্রথম ছবিটায় একটা রিলে খোলা অবস্থায় আছে, ভেতরের কয়েল, আর্মেচার, স্প্রিং, কন্ট্যাক্ট সব দেখা যাচ্ছে। মাঝের ডায়াগ্রামটা ওর কাজের স্কিম্যাটিক। কয়েলে পাওয়ার গেলে আর্মেচারটা কিভাবে নর্মালি ওপেন এনও কন্ট্যাক্টকে ক্লোজ, আর নর্মালি ক্লোজড এনসি কন্ট্যাক্টকে ওপেন করে দিচ্ছে। আর ডান দিকেরটা একটা আসল ইলেকট্রোমেকানিক্যাল রিলের ছবি। আচ্ছা, আর নিচেরগুলো? নিচের বাঁ দিকে যেটা, সেটা স্ট্যাটিক রিলে। দেখুন, একটা প্লাস্টিকের কেসিং, বাইরে শুধু টার্মিনাল। দেখেই বোঝা যায় ভেতরে কোনো নড়াচড়া জিনিস নেই, সব সলিড স্টেট। আর নিচের ডান দিকে 3টে মডেল হলো নিউমেরিক্যাল রিলের, একেবারে মডার্ন লুক। সামনে ডিজিটাল ডিসপ্লে আছে, যেখানে মান দেখা যায়, সেটিং করা যায়, কিছু বাটন আছে, আর কমিউনিকেশন পোর্টও থাকে পিসি বা নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য। এদের দেখলেই এদের অ্যাডভান্সড নেচারটা বোঝা যায়। দেখতে অনেক সফিস্টিকেটেড লাগছে। আচ্ছা, এবার রিলে বোঝার জন্য কিছু টার্মিনোলজি জানা দরকার, যেমন পিকআপ কারেন্ট। এটা ঠিক কি? পিকআপ কারেন্ট হলো গিয়ে রিলে কয়েলে কারেন্ট বইতে বইতে যেই মিনিমাম ভ্যালুতে পৌঁছলে রিলেটা অ্যাক্টিভেট হয় বা কাজ করা শুরু করে, মানে ঘুম থেকে জেগে ওঠে আর কি। এর চেয়ে কম কারেন্টে রিলে ইনঅ্যাক্টিভ থাকবে। যেই কারেন্ট পিকআপ ভ্যালু টাচ করলো বা পেরিয়ে গেল, অমনি রিলে কাজ করার জন্য রেডি। আর কাজ শুরু করার পর আবার থামে কখন? মানে আগের অবস্থায় ফেরে কখন? সেটারও তো কোনো টার্ম আছে? হ্যাঁ, সেটা হলো রিসেট কারেন্ট। রিলে একবার কাজ শুরু করার পর, ধরুন ফল্ট ক্লিয়ার হয়ে গেল, কারেন্ট কমতে শুরু করলো। কমতে কমতে যে ভ্যালুতে নেমে এলে রিলে আবার আগের ইনঅ্যাক্টিভ বা নর্মাল অবস্থায় ফিরে যায়, সেটাই রিসেট কারেন্ট। আর সাধারণত এই রিসেট কারেন্টের মানটা পিকআপ কারেন্টের চেয়ে একটু কম হয়। কম হয় কেন? এখান থেকেই আরেকটা টার্ম আসে, রিসেট রেশিও। এটা হলো রিসেট কারেন্ট আর পিকআপ কারেন্টের অনুপাত। মানটা 1-এর কম হয়। কম রাখার কারণ আছে? ধরুন পিকআপ আর রিসেট ভ্যালু যদি একই হতো, তাহলে ফল্ট কারেন্ট যদি পিকআপ ভ্যালুর খুব কাছাকাছি ওঠানামা করত, রিলেটা তখন বারবার অন অফ হতে থাকতো। এটাকে বলে চ্যাটারিং। ও, মানে কনফিউজড হয়ে যেত। হ্যাঁ, অনেকটা তাই। ডিসিশন নিতে পারত না। রিসেট ভ্যালুটা একটু কম রাখলে এই সমস্যাটা হয় না, রিলেটা স্টেবল থাকে। ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এরপর আছে অপারেটিং টাইম। এটা ঠিক? এটা খুব গুরুত্বপূর্ণ। ফল্ট হওয়ার পর কারেন্ট যেই মুহূর্তে পিকআপ লেভেল ক্রস করল, ঠিক সেই সময় থেকে শুরু করে
রিলেটা তার ফাইনাল কাজটা মানে ট্রিপ কন্ট্যাক্ট ক্লোজ বা ওপেন করা শেষ করা পর্যন্ত যে টোটাল সময়টা লাগে সেটাই অপারেটিং টাইম। এটা মিলিসেকেন্ড থেকে সেকেন্ড পর্যন্ত হতে পারে। রিলে কত ফাস্ট সেটা এর অপারেটিং টাইম দেখেই বোঝা যায়। আর কারেন্ট সেটিং বা প্লাগ সেটিং জিনিসটা কি? দেখুন, সব লাইনের নর্মাল লোড তো একরকম হয় না, তাই বেশিরভাগ রিলেতেই এই পিকআপ কারেন্টের ভ্যালুটা অ্যাডজাস্ট করার অপশন থাকে। এই অ্যাডজাস্টমেন্টটাকেই বলে কারেন্ট সেটিং। পুরনো ইলেকট্রোমেকানিক্যাল রিলেতে একটা প্লাগ থাকতো, যেটা বিভিন্ন সকেটে লাগিয়ে সেটিং বদলানো হতো, তাই এর নাম হয়েছিল প্লাগ সেটিং। ও, প্লাগ থেকে প্লাগ সেটিং। হ্যাঁ, আর ডিজিটাল রিলেতে এই সেটিং সফটওয়্যার দিয়ে বা রিলের ফ্রন্ট প্যানেল থেকেই করা যায়। সাধারণত এটা সিটির সেকেন্ডারি কারেন্টের পার্সেন্টেজ হিসেবে সেট করা হয়। যেমন সিটির রেটেড সেকেন্ডারি 5A হলে আর কারেন্ট সেটিং 100% হলে পিকআপ কারেন্ট হবে 5A, সেটিং 120% করলে পিকআপ হবে 1.2 গুণ 5 মানে 6A। বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। তার মানে পিকআপ লেভেলটা আমরা নিজেরা ঠিক করতে পারি। এরপর আরও দুটো টার্ম আছে, পিএসএম আর টিএসএম। পিএসএম মানে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। এটা কি বোঝায়? পিএসএমটা হলো ফল্টের সিভিয়ারিটির একটা মাপ, মানে ফল্টটা কতটা বড় বা মারাত্মক। এটা একটা রেশিও। রিলে কয়েলে যে আসল ফল্ট কারেন্টটা যাচ্ছে সেটা তার পিকআপ সেটিংয়ের কত গুণ বেশি, সেটাই পিএসএম। সূত্রটা হলো পিএসএম ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট বাই পিকআপ কারেন্ট সেটিং। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন পিকআপ কারেন্ট সেট করা আছে 5A, লাইনে ফল্ট হওয়ায় রিলেতে কারেন্ট যাচ্ছে 50A, তাহলে পিএসএম হবে 50/5 মানে 10। তার মানে ফল্ট কারেন্টটা সেটিংয়ের 10 গুণ। পিএসএম যত বেশি, ফল্ট তত সিভিয়ার। আর ইনভার্স টাইম রিলে কত দ্রুত কাজ করবে সেটা কিন্তু এই পিএসএম এর উপরই নির্ভর করে। আচ্ছা, তাহলে টিএসএম বা টাইম সেটিং মাল্টিপ্লায়ার কি করে? এর আরেক নাম টাইম ডায়াল সেটিং বা টিডিএসও দেখছি। টিএসএমটা হলো অপারেটিং টাইম ফাইন টিউনিং করার একটা নব বা সেটিং। এর মান সাধারণত 0.1 থেকে 1.0-র মধ্যে থাকে। এটার কাজ হলো রিলের যে বেসিক টাইম কারেন্ট কার্ভটা আছে সেই পুরো কার্ভটাকে টাইম অ্যাক্সিস বরাবর ওপরে বা নিচে শিফট করা। কিন্তু এটা পিকআপ কারেন্টকে চেঞ্জ করে না। মানে একই ফল্টের জন্য ট্রিপিং টাইমটা অ্যাডজাস্ট করা। একদম। টিএসএম কমালে একই পিএসএম এর জন্য রিলেটা তাড়াতাড়ি ট্রিপ করবে, টিএসএম বাড়ালে দেরিতে ট্রিপ করবে। এটা মেইনলি কাজে লাগে সিস্টেমের বিভিন্ন প্রোটেকশন ডিভাইসগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করার জন্য। মানে একটা ফল্টে যাতে শুধুমাত্র সবচেয়ে কাছের ব্রেকারটাই ট্রিপ করে, তার আগেরটা বা পুরো সিস্টেম বসে না যায়। আচ্ছা, কোঅর্ডিনেশনের জন্য। আর এর ক্যালকুলেশনটা কিভাবে হয়? কোনো একটা পিএসএম এর জন্য অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা হবে ইজ ইকুয়াল টু ওই পিএসএম এর জন্য টিএসএম ইকুয়ালস 1.0-তে কার্ভ থেকে যে টাইমটা পাওয়া যায় গুণ আমরা যে টিএসএম সেট করেছি। ধরুন টিএসএম ইকুয়ালস 1.0 সেটিংয়ে পিএসএম 10-এর জন্য কার্ভে টাইম দেখাচ্ছে 3 সেকেন্ড। আমরা যদি টিএসএম কমিয়ে 0.5 সেট করি, তাহলে ওই একই পিএসএম ইকুয়ালস 10-এর জন্য রিলেটা এখন ট্রিপ করবে 3 গুণ 0.5 ইজ ইকুয়াল টু 1.5 সেকেন্ডে। দারুণ। তার মানে পিএসএম বলছে ফল্টটা কত বড়, আর টিএসএম দিয়ে আমরা ঠিক করছি রিলেটা কত দ্রুত বা ধীরে রিয়্যাক্ট করবে। এই দুটো মিলেই সেটিংটা ফাইনাল হয়। স্লাইডের গ্রাফটাও তো এটাই দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, এই গ্রাফটা একটা টিপিক্যাল ইনভার্স টাইম ওভার কারেন্ট রিলের টিসিসি কার্ভ। দেখুন, ওয়াই অ্যাক্সিসে টাইম, এক্স অ্যাক্সিসে পিএসএম, দুটোই লগ স্কেলে। কার্ভটা নিচের দিকে নামছে, মানে পিএসএম যত বাড়ছে অপারেটিং টাইম তত কমছে। এটাই ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স। আর টিএসএম বদলালে এই পুরো কার্ভটাই ওপরে বা নিচে মুভ করবে। বেশ পরিষ্কার হলো। এবার একটু পুরনো প্রযুক্তিতে ফেরা যাক। স্লাইডে ইন্ডাকশন ডিস্ক ওভার কারেন্ট রিলের কথা বলা হয়েছে। এটা তো বললেন ইলেকট্রোমেকানিক্যাল যুগের রিলে। এটা কিভাবে কাজ করত? হ্যাঁ, এটা বহু বছর ধরে পাওয়ার সিস্টেমের প্রোটেকশনের জন্য ব্যবহার হয়েছে। এর কাজের প্রিন্সিপালটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অনেকটা ছোট একটা সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটরের মতো। একটা অ্যালুমিনিয়ামের চাকতি বা ডিস্ক থাকে, যেটা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ঘুরতে শুরু করে। স্লাইডের ডায়াগ্রাম অনুযায়ী এর কি কি পার্টস থাকে? ডায়াগ্রামগুলো দেখলে বোঝা যাবে। মেইন পার্টসগুলো হলো 1. অ্যালুমিনিয়াম ডিস্ক, এটাই রোটর যেটা ঘোরে। 2. ড্রাইভিং ম্যাগনেট,
এটা একটা ইলেকট্রোম্যাগনেট, যার কয়েলে ফল্ট কারেন্ট আসে। এটাই ঘোরানোর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। 3. শেডিং রিং। এটা ড্রাইভিং ম্যাগনেটের একটা পোলে লাগানো থাকে। এর কাজ হলো ম্যাগনেটিক ফ্লাক্সের ফেজ শিফট করা, যাতে একটা রোটেটিং ফিল্ডের মতো এফেক্ট তৈরি হয় আর ডিস্কটা ঘুরতে পারে। 4. কন্ট্রোল স্প্রিং। এটা ডিস্কটাকে রেস্ট্রেইন করে, মানে ঘুরতে বাধা দেয়, আর কারেন্ট চলে গেলে ডিস্কটাকে আগের জায়গায় ফিরিয়ে আনে। আর 5. ব্রেকিং ম্যাগনেট। এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট। ডিস্কটা এর ফিল্ডের মধ্যে ঘুরলে এডি কারেন্ট ইনডিউসড হয়, যা গতির বিপরীতে একটা ড্যাম্পিং বা ব্রেকিং টর্ক দেয়। এটা ডিস্কের স্পিড কন্ট্রোল করে আর ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক তৈরিতে হেল্প করে। আচ্ছা, ডায়াগ্রামে তো সাইড ভিউ টপ ভিউ দুটোই আছে। হ্যাঁ, দুটো ভিউতেই এই মেইন কয়েল, কোর, শেডেড পোল, ডিস্ক, স্প্রিং, ব্রেকিং ম্যাগনেট আর ডিস্ক ঘুরলে যে কন্ট্যাক্টটা ক্লোজ হয়, মুভিং আর ফিক্সড কন্ট্যাক্ট, এগুলো দেখানো আছে। আর এর কাজ করার পদ্ধতিটা, মানে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে? কাজটা হয় এইভাবে। প্রথমে ফল্ট হলো, সিটি থেকে হাই কারেন্ট এসে রিলের মেইন কয়েলে ঢুকলো। কয়েলের জন্য ড্রাইভিং ম্যাগনেটে অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হলো। শেডিং রিংয়ের জন্য এই ফ্লাক্সের দুটো কম্পোনেন্ট তৈরি হয়, যাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। এই দুটো ফ্লাক্সই অ্যালুমিনিয়াম ডিস্কের মধ্যে দিয়ে যায় আর তাতে এডি কারেন্ট ইনডিউস করে। তারপর একটা ফ্লাক্স অন্য ফ্লাক্সের তৈরি করা এডি কারেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে। এর ফলে ডিস্কের উপর একটা ড্রাইভিং টর্ক তৈরি হয়। টর্কটা কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল হয়। আর এই টর্কের জন্যই ডিস্কটা ঘরে। হ্যাঁ, যদি এই ড্রাইভিং টর্কটা স্প্রিংয়ের বাধা দেওয়ার টর্কের চেয়ে বেশি হয়, মানে কারেন্ট পিকআপ ভ্যালুর চেয়ে বেশি হয়, তাহলে ডিস্কটা ঘুরতে শুরু করে। কারেন্ট যত বেশি, টর্কও তত বেশি, ডিস্কও তত জোরে ঘোরে। ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পার করলে, যেটা টাইম সেটিং দিয়ে অ্যাডজাস্ট করা যায়, ডিস্কের সাথে লাগানো মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টকে টাচ করে। আর সার্কিট ব্রেকার ট্রিপ করে। ঠিক, কন্ট্যাক্ট লুজ হলেই ট্রিপ সার্কিট কমপ্লিট হয়, ব্রেকার ট্রিপ করে। আর ওই যে ব্রেকিং ম্যাগনেট, ওটার কাজ হলো কারেন্ট খুব বেড়ে গেলে ডিস্কটা যাতে বেশি জোরে না ঘোরে সেটা দেখা। স্পিড বাড়লে ব্রেকিং টর্কও বাড়ে, ফলে স্পিডটা কন্ট্রোলে থাকে। এই জন্যই ইনভার্স ক্রফটটা তৈরি হয়। বুঝলাম। এই যে সময়ের কথা হচ্ছে, স্লাইডে টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক বা টিসিসি নিয়েও বলা হয়েছে। এই ক্যারেক্টারিস্টিকগুলো কিরকম হয়? গ্রাফটা কি দেখাচ্ছে? টিসিসি কার্ভটা হলো গিয়ে রিলের বায়োডাটা, মানে কোন কারেন্টেও কতক্ষণে কাজ করবে সেটা এই কার্ভ দেখেই বোঝা যায়। প্রোটেকশন ইঞ্জিনিয়াররা এই কার্ভ ব্যবহার করে রিলে সিলেকশন আর সেটিং করেন, যাতে সিস্টেম কোঅর্ডিনেটেড থাকে। ডান দিকের লগ গ্রাফটা এরকমই একটা টিসিসি দেখাচ্ছে। কি কি টাইপের হয় ক্যারেক্টারিস্টিক? মেইনলি দু রকমের কথা স্লাইডে আছে। একটা হলো ডেফিনিট টাইম, মানে কারেন্ট পিকআপ ভ্যালু ক্রস করলেই হলো, এরপর কারেন্ট যত বেশি হোক রিলেটা একটা ফিক্স টাইম পরেই ট্রিপ করবে। গ্রাফে এটা একটা হরাইজন্টাল লাইনের মতো, গ্রাফের উপরের লং টাইম ডিলে অংশ। এটা কোথায় লাগে? এটা ব্যাকআপ প্রোটেকশন বা মোটর প্রোটেকশনে কাজে লাগে। আর দ্বিতীয়টা, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হলো ইনভার্স টাইম। এখানে কারেন্ট যত বেশি, টাইম তত কম। গ্রাফে এটা নিচের দিকে বাঁকানো কার্ভ। গ্রাফের শর্ট টাইম ডিলে আই টু অন অংশ, এর আবার কয়েকটা ভেরিয়েশন আছে: স্ট্যান্ডার্ড ইনভার্স, ভেরি ইনভার্স, এক্সট্রিমলি ইনভার্স। পার্থক্যটা হলো কার্ভটা কতটা স্টিপ বা খাড়া। যেমন ইআই কার্ভ খুব খাড়া, মানে কারেন্ট একটু বাড়লেই টাইম অনেক কমে যায়। আচ্ছা, গ্রাফে আর কি আছে? গ্রাফে দেখুন, ইনস্ট্যান্টেনিয়াস পিকআপ আর ইনস্ট্যান্টেনিয়াস ডিলে বলে দুটো টার্ম আছে। মানে ফল্ট কারেন্ট যদি একটা খুব হাই লেভেল ইনস্ট্যান্টেনিয়াস পিকআপ সেটিং ক্রস করে যায়, তখন রিলে আর কোনো টাইম ডিলে দেয় না, প্রায় ইনস্ট্যান্টলি খুব সামান্য ডিলে নিয়ে ট্রিপ করে। এটা খুব সিভিয়ার ফল্টকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করার জন্য। গ্রাফে এটা একদম নিচের দিকে প্রায় ভার্টিক্যাল একটা লাইন দিয়ে দেখানো হয়। পরিষ্কার হলো। এবার আসা যাক স্পেসিফিক ইকুইপমেন্ট প্রোটেকশনে, যেমন ধরুন ট্রান্সফর্মার বা জেনারেটর। এগুলোর ভেতরের ফল্ট থেকে বাঁচানোর জন্য তো নিশ্চয়ই স্পেশাল ব্যবস্থা লাগে। স্লাইডে ডিফারেনশিয়াল প্রোটেকশনের কথা বলা হয়েছে। এটা কি জিনিস? হ্যাঁ, ডিফারেনশিয়াল প্রোটেকশন হলো এই ধরনের বড় আর দামি যন্ত্রপাতির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোটেকশন স্কিম। এর বেসিক প্রিন্সিপালটা খুব সিম্পল, কিন্তু দারুণ এফেক্টিভ। এটা কাজ করে কারশফস কারেন্ট ল কেসিএল এর উপর ভিত্তি করে। কেসিএল কি বলে? যে কোনো একটা পয়েন্টে বা একটা ক্লোজড জোনে টোটাল ইনকামিং কারেন্ট আর টোটাল আউটগোয়িং কারেন্ট সমান হতে হবে। ডিফারেনশিয়াল প্রোটেকশন ঠিক এটাই চেক করে।
কিভাবে? একটা প্রোটেক্টেড জোন ডিফাইন করা হয়। ধরুন একটা ট্রান্সফর্মার, এর প্রাইমারি আর সেকেন্ডারি দুটো সাইডেই সিটি লাগানো হয়। এই সিটি দুটোই হলো জোনের বাউন্ডারি। রিলেটা কম্পেয়ার করে দেখে যে প্রাইমারি সাইডের সিটি দিয়ে টার্ন রেশিও অ্যাডজাস্ট করার পর যতটা কারেন্ট ঢুকছে, সেকেন্ডারি সাইডের সিটি দিয়ে ঠিক ততটা কারেন্ট বেরোচ্ছে কিনা। তারপর? দুটো কেস হতে পারে। এক, নর্মাল অপারেশন বা এক্সটার্নাল ফল্ট, মানে যখন ট্রান্সফরমারের ভেতরে কোনো ফল্ট নেই বা ফল্টটা জোনের বাইরে কোথাও হয়েছে, তখন ঢোকা আর বেরোনো কারেন্ট অ্যাডজাস্ট করার পর সমান হবে। সিটিগুলোর সেকেন্ডারি এমনভাবে কানেক্ট করা থাকে যে এই সমান কারেন্ট দুটো একে অপরকে ক্যান্সেল করে দেয়। ফলে ডিফারেন্সিয়াল রিলের মধ্যে দিয়ে কারেন্ট যায় 0 বা খুব কম। রিলে কাজ করে না। আর যদি ভেতরে ফল্ট হয়? হ্যাঁ, যদি ফল্টটা প্রোটেক্টেড জোনের ভেতরে হয়, যেমন ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের মধ্যে শর্ট সার্কিট হলো, তখন ইনকামিং আর আউটগোয়িং কারেন্টের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। হয়তো বেশি কারেন্ট ঢুকছে, কম বেরোচ্ছে। তখন দুই সাইডে সিটির সেকেন্ডারি কারেন্ট আর সমান থাকবে না, একটা ডিফারেন্স তৈরি হবে। এই ডিফারেন্স কারেন্টটা, যাকে স্পিল কারেন্টও বলে, তখন ডিফারেন্সিয়াল রিলের অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে। এই কারেন্ট একটা নির্দিষ্ট সেটিং ক্রস করলেই রিলে বুঝে যাবে যে ভেতরে ফল্ট হয়েছে, আর সঙ্গে সঙ্গে ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দেবে। তার মানে এটা শুধু নিজের এলাকার ফল্টেই কাজ করে? একদম। তাই একে ইউনিট প্রোটেকশনও বলে, কারণ এটা শুধু একটা নির্দিষ্ট ইউনিট বা ইকুইপমেন্টকে প্রোটেক্ট করে। এটা খুব সিলেক্টিভ, বাইরের ফল্টে ভুল করে ট্রিপ করে না। ডায়াগ্রামও এটাই দেখানো হয়েছে। ট্রান্সফরমারের দুপাশে CT1, CT2 আর রিলেটা তাদের ডিফারেন্স দেখছে। দারুণ কনসেপ্ট। এবার একদম মডার্ন টেকনোলজিতে আসি। স্লাইডে একটা আধুনিক নিউমেরিক্যাল রিলের আর্কিটেকচার দেখানো হয়েছে। এর ভেতরে কি কি থাকে? এই আর্কিটেকচারটা কিভাবে একে এত পাওয়ারফুল বানায়? এই নিউমেরিক্যাল রিলে তো আসলে একটা ডেডিকেটেড কম্পিউটার, পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য বানানো। এর ভেতরে অনেকগুলো ব্লক একসাথে কাজ করে। ডায়াগ্রামটা দেখলে বোঝা যায়। প্রথমত অ্যানালগ ইনপুট মডিউল। CT/PT থেকে আসা অ্যানালগ সিগন্যালগুলো এখানে ঢোকে। এখানে থাকে অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার, মাল্টিপ্লেক্সার, স্যাম্পল অ্যান্ড হোল্ড আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা ADC। এই ADC অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল নাম্বারে কনভার্ট করে। এই এডিসিটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এর রেজলিউশন, স্যাম্পলিং রেট এগুলোর ওপর রিলের অ্যাকিউরেসি নির্ভর করে। দ্বিতীয়ত মাইক্রোপ্রসেসর বা CPU DSP। এটাই হলো রিলের ব্রেন। ADC থেকে পাওয়া ডিজিটাল ডেটার ওপর এ সমস্ত ক্যালকুলেশন আর অ্যালগোরিদম চালায়। ফুরিয়ার অ্যানালিসিস করে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির মান, ফেজ অ্যাঙ্গেল বের করা, ইম্পিডেন্স ক্যালকুলেট করা, ডিফারেন্সিয়াল কারেন্ট দেখা, এই সব। তারপর রেজাল্টগুলোকে সেটিংয়ের সাথে কম্পেয়ার করে ফল্ট ডিটেক্ট করলে ট্রিপ ডিসিশন নেয়। অনেক রিলেতে আরও পাওয়ারফুল DSP থাকে এই ক্যালকুলেশনগুলো খুব দ্রুত করার জন্য। আর ডেটা স্টোর করার জন্য। হ্যাঁ, তৃতীয়ত মেমোরি। রম ফ্ল্যাশে থাকে ফার্মওয়্যার আর অ্যালগোরিদম। র্যাম লাগে রানিং ক্যালকুলেশনের জন্য। আর EEPROM বা ফ্ল্যাশে সেটিং, ফল্ট রেকর্ড, ইভেন্ট লগ এগুলো পার্মানেন্টলি সেভ করা থাকে। চতুর্থ হল ডিজিটাল IO মডিউল। ডিজিটাল ইনপুট DI দিয়ে ও বাইরের সিগন্যাল নেয়, যেমন ব্রেকার স্ট্যাটাস, আর ডিজিটাল আউটপুট DO দিয়ে ও নিজের সিগন্যাল পাঠায়, যেমন ট্রিপ কন্ট্যাক্ট বা অ্যালার্ম কন্ট্যাক্ট। আর কমিউনিকেশন। সেটাই পঞ্চম এবং খুব ইম্পর্ট্যান্ট পার্ট, কমিউনিকেশন পোর্ট। এর মাধ্যমেই নিউমেরিক্যাল রিলেজ স্কাডা সিস্টেম বা অন্য রিলে বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্টেশনের সাথে কানেক্টেড থাকে। ইথারনেট বা সিরিয়াল পোর্ট দিয়ে কানেক্ট করে রিমোটলি এর স্ট্যাটাস দেখা, সেটিংস চেঞ্জ করা, ফল্ট ডেটা ডাউনলোড করা সবই করা যায়। এর জন্য স্ট্যান্ডার্ড প্রোটোকল যেমন IEC 61850 ব্যবহার হয়। পুরো আর্কিটেকচারটা তাহলে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম? একদম। অ্যানালগ ইনপুট, ডিজিটাল কনভার্সন, প্রসেসিং, ডিসিশন, আউটপুট আর কমিউনিকেশন, এই পুরো ফ্লোটাই রিলেটাকে এত ফাস্ট, অ্যাকিউরেট, ফ্লেক্সিবল আর মাল্টিফাংশনাল করে তুলেছে। একটা ডিভাইসই এখন অনেকগুলো পুরনো রিলের কাজ করে দেয় আরও ভালোভাবে। তাহলে আমরা রিলে নিয়ে অনেক কিছুই জানলাম আজ। প্রোটেক্টিভ রিলের বেসিক ডেফিনিশন, কাজ, এর এভলিউশন, ইলেকট্রোমেকানিক্যাল থেকে স্ট্যাটিক হয়ে নিউমেরিক্যাল পর্যন্ত। জরুরি টার্মগুলো পিকআপ, রিসেট, অপারেটিং টাইম, PSM, TSM, ক্লাসিক ইন্ডাকশন ডিস্ক রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল, TCC কার্ভ আর ডিফারেন্সিয়াল প্রোটেকশনের মতো কনসেপ্ট। আর সবশেষে মডার্ন নিউমেরিক্যাল